ওকে, হ্যাঁ, এক এক করে আপনারা বলতে পারেন। এবং বেটার হয় টপিকের সিকোয়েন্সে গেলে। হ্যাঁ, আর কোনো প্রবলেমস নাই। তাহলে কি আমি ক্লাস ক্লোজ করে দিব, কারোই যদি কোনো প্রবলেম না থাকে? স্যার, ম্যাথ এক্সাম রিলেটেড কিছু সাজেশন দিলে ভালো হয়। আচ্ছা, আমি এটা ক্লাসেই আপনাদেরকে বলেছিলাম যে এই ইন কোর্সের আগের রাতের ক্লাসের সাথে সাজেশনের কোনো সম্পর্ক নাই। And আমার কাছে কখনো কোনো সাজেশন পাবেন না, কাইন্ডলি সাজেশনের রিকোয়েস্ট করবেন না। এই ক্লাসটা হচ্ছে প্রবলেম সলভিং ক্লাস। অর্থাৎ আপনার বাসায় যদি একজন প্রাইভেট টিউটর থাকতো, তাকে পরীক্ষার আগের রাত্রে অনেক সময় কল করেন যে স্যার, ছোটবেলায় যখন প্রাইভেট টিউটর অনেকের বাসায় থাকতো, তখন যেই হেল্পটা প্রাইভেট টিউটর করতো, আমি সেম কাইন্ড অফ একটা হেল্প আপনাদেরকে প্রোভাইড করতে চাইতেছি। যে পড়তে গিয়ে কোথাও কোনো কিছু আটকে যাচ্ছেন, কোনো একটা প্রবলেমের একটা জায়গায় হঠাৎ এক এক সময় বুঝছিলেন কিন্তু এখন আর বুঝতেছেন না, এই ধরনের ইস্যুস গুলা সলভ করার জন্য এই ক্লাস। হ্যাঁ, তো ওই রকম কিছু আমাকে জিজ্ঞাসা করলে, করা থাকলে করতে পারেন। স্যার, গ্রিনস থিওরামে ওই যে ডাবল ইন্টিগ্রালের আর এর মানটা বের করা একটু ভুলে গেছি, ওইটা একটু রিক্যাপ করে দিবেন প্লিজ। সেকেন্ড প্লিজ। গ্রিনস থিওরামে আর এর ভ্যালুটা আর কি, ওই যে ধরা অর্থাৎ লিমিটটা ওইটা ধরতে মানে বুঝতে অসুবিধা হচ্ছে স্যার, ঠিকঠাক ব্যাপারটা হচ্ছে না। গ্রিনস থিওরেম নিয়ে তো আমরা এর আগে ক্লাসে কথা বলছি, তো আজকে তো আর ফর্মালি টপিকটা পড়ানোর কিছু নাই, এই জন্য আমাকে একটু অ্যালাউ করেন আমি টেক্সট বুকটা শেয়ার দিই। টেক্সট বুকটা আমি শেয়ার দিই, and এখান থেকে জিনিসটা দেখাই, আশা করি দেখতে পাচ্ছেন। জি স্যার। আচ্ছা, এক সেকেন্ড, আমি একটু গ্রাফিক্স পেনটা বের করি। আচ্ছা, আমি নিজেই রেকর্ড করতেছি এবং রেকর্ডিং আপনাদেরকে দিয়েও দিব, আর কারো আসলে রেকর্ড করার দরকার নাই। তো একজন রেকর্ডিং রিকোয়েস্ট পাঠিয়েছেন, আমি তার রেকর্ডিং রিকোয়েস্টটা ডিক্লাইন করতেছি। আমি রেকর্ডিং আপনাদের সবাইকে দিয়ে দিব। ওকে, গ্রিনস থিওরেমে এই আইডিয়াটা নিশ্চয়ই আপনার ক্লিয়ার। এখানে মূল যে ক্লেইমটা, যে এক সেকেন্ড প্লিজ, একটু উপরে উঠে। এখানে মূল যে ক্লেইমটা সেটা হচ্ছে এই দুইটা ইন্টিগ্রাল ইকুয়াল, যেখানে আপনার প্রবলেম অন্যান্য কম্পোনেন্টে না, আপনার কনসার্নের জায়গা হচ্ছে এই আর, এবং এই আর আর সি একজনের সাথে আরেকজন রিলেটেড। আর এই দুইজন যে ইন্টিগ্র্যান্ড, দ্যাট ইজ লেফট সাইডের ইন্টিগ্র্যান্ড আর রাইট সাইডের ইন্টিগ্র্যান্ড, এরাও রিলেটেড। ইন্টিগ্র্যান্ড দুইটা রিলেটেড, আর দুই জায়গার ইন্টিগ্রালের পাথ বলেন আর রিজিয়ন বলেন, তারা রিলেটেড কিভাবে? আপনার এই সিটা, গ্রিনস থিওরেমের জন্য এই সিটাকে ক্লোজড পাথ বলা লাগবে। তো ধরা যাক এইখানে একটা ক্লোজড পাথ এখানে আছে, এই ক্লোজড পাথের সাথে এই রিজিয়ন আর এর সম্পর্ক হচ্ছে এই পাথ যেই রিজিয়নকে এনক্লোজ করছে সেটাই হচ্ছে আর। সো জিনিসটা আসলে খুব একটা কঠিন কিছু না। এখন থিওরিটিক্যাল আইডিয়া হচ্ছে এইটা, প্রবলেম ক্লাসে আমরা সলভ করছি কিছু। আমরা একটা কাজ করি, আরেকটা প্রবলেম এখন একটু দেখে ফেলি আপনার সামনে এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার করার জন্য। ফর এক্সাম্পল, এই অঙ্কটার দিকে তাকাই, এমন হয়ে থাকতে পারে ক্লাসে অঙ্কটা আমি করিয়েছি, আমার খেয়াল নাই, বাট আপনার জন্য আমি নতুন করে বোঝাচ্ছি যে এইখানে বলতেছে ইউজ গ্রিনস থিওরেম টু ইভ্যালুয়েট দিস ইন্টিগ্রাল। তার মানে লেফট হ্যান্ড সাইডটা আমার দেওয়া আছে, গ্রিনস থিওরেম ইউজ করা হচ্ছে এইটাকে রাইট হ্যান্ড সাইডে কনভার্ট করা। সো
এখানে একটা ডাবল ইন্টিগ্রাল আসবে, একটা আর আসবে, এবং এই যে এই লোকটাকে পি আর এই লোকটাকে কিউ চিন্তা করে যে ডেল ডেল বাই ডেল, মানে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই ডেল ওয়াই, এরকম একটা টার্ম এখানে আসবে। যেই টার্মটাতে আপনার প্রবলেম নাই, এবং এখানে একটা ডি আসবে। তো সি, যদি ওরা যেখানে সি এর ব্যাপারে বলে দিছে এই ট্রায়াঙ্গুলার পাথ, তাহলে আর হচ্ছে এর মাঝখানে যেটুকু অংশ আটকা পড়ছে, এইটুকু হচ্ছে আর। সো আর কে চিনা খুব একটা সমস্যা না, কোনো অঙ্কেই খুব একটা সমস্যা হয় না। বড় জোর যেটা হয় পরের লাইনে গিয়ে যখন এভাবে আপার লোয়ার লিমিটটা বের করা হয় তখন। এখন আপনার কি মূল সমস্যা আরটাকে তাকে চেনা নাকি লিমিটটাকে বের করা? স্যার দুইটা একটু দেখাই দিন। লিমিট লিমিট বের করাটা এর থেকে আরো অনেক কমপ্লিকেটেড সিচুয়েশনের জন্য রিজিয়ন থেকে লিমিট বের করা। রিজিয়নটা কিভাবে আইডেন্টিফাই করবে, এটা তো এর থেকে সিম্পল আর কিছু হইতে পারে না। আপনার কার্ভ সি, ক্লোজড কার্ভ সি। লিমিটটা স্যার, লিমিটটা একটু বেশি ইয়া করতেছে, লিমিটটা একটু বেশি দেখেন। আচ্ছা, লিমিটের জন্য আমি আপনাকে সাজেস্ট করি, আপনার যেহেতু এই ধরনের লিমিটের প্রবলেম, শুধু গ্রিনস থিওরেমে না, আপনার এই কালকের পরীক্ষার অনেক কিছুতেই প্রবলেম থাকতে পারে, আপনি একটু ওই মাল্টিপল ইন্টিগ্রালের উপর আমি যে ভিডিওগুলো আপনাদেরকে দেখতে দিয়েছিলাম ওইগুলো একটু দেখে ফেললে ভালো হয়। দেখেন আমি এখন গোড়া থেকে এই অঙ্কের লিমিটটা কিভাবে হবে পার্টিকুলারলি সেটা একটু দেখাই, আশা করি জি হেল্পফুল। জি। আমি এই ডিএটাকে চাইলে ডিএক্স ডিওয়াই লিখতে পারি, চাইলে ডিওয়াই ডিএক্স লিখতে পারি। এটা এমন একটা রিজিয়ন, কোনোটাই অন্যটার থেকে বেশি কঠিন না। তো ধরা যাক আমি ডিএক্স ডিওয়াই লিখছি, হুইচ মিনস আমি এক্স এর লিমিটটা আগে এবং বাইরে ওয়াই এর লিমিটটা বের করতে চাই, ভেতরের ইন্টিগ্রালটা এক্স এর। তাহলে এক্স কত থেকে কত ভ্যারি করছে, এক্সটা তো একটা হরাইজন্টাল ভ্যারিয়েবল, রাইট? মানে এক্স এর ভ্যালু বাড়া মানে হরাইজন্টালি আগানো। সো এক্স এর লোয়ার আপার লিমিট বোঝার জন্য আমি এটা হরাইজন্টাল দাগ টানবো। তাতে আমি দেখতেছি রিজিয়নের ভেতর এই পয়েন্ট দিয়ে স্টার্ট করে এই পয়েন্টে গিয়ে শেষ করছে। যদি আমি এক্স এর ইনক্রিজ, এক্স লেফট টু রাইট যায়, রাইট? ইনক্রিজের দিকটা হচ্ছে লেফট টু রাইট। সো লেফট টু রাইট আমি যদি একটা এক্স এর ইনক্রিজের ডিরেকশন একটা অ্যারো ড্র করি হরাইজন্টাল, সেটা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত ভ্যারি করতেছে। এখন এই পয়েন্টটার মানে হচ্ছে সে এই ওয়াই ইকুয়ালস টু 2x গ্রাফের পার্ট, আর এই পয়েন্টটার মানে হচ্ছে সে এক্স ইকুয়ালস টু 1 গ্রাফের পার্ট। এখন এই স্টোরিটাতে কোথাও কোনো চেঞ্জ আছে কিনা জাজ করতে হয়। ফর এক্সাম্পল আপনি অন্যান্য পজিশনে যদি হরাইজন্টাল দাগ দেন, অলওয়েজ ওয়াই ইকুয়ালস টু 2x লাইন থেকে হরাইজন্টাল লাইনটা প্রথম রিজিয়নে এন্ট্রি নেয়, এবং এক্স ইকুয়ালস টু 1 লাইনের লাইনের থ্রুতে সে এক্সিট করে। সো এই জন্য এক্স এর লোয়েস্ট ভ্যালু আসবে হচ্ছে এই ইকুয়েশন থেকে, আর এক্স এর হাইয়েস্ট ভ্যালু আসবে এই ইকুয়েশন থেকে। তাহলে এক্স এর লোয়েস্ট ভ্যালু, এই ইকুয়েশনের এক্স কত? এই ইকুয়েশনের এক্স হচ্ছে y/2, আর এই ইকুয়েশনের এক্স কত? উত্তর হচ্ছে 1। এখন এই রকম হরাইজন্টাল দাগ আপনি এখন অনেক পয়েন্টই আঁকতে পারেন। আপনার উদ্দেশ্য হচ্ছে এই 2x লাইন থেকে x = 1 লাইন পর্যন্ত দাগ টেনে 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 হচ্ছে আপনি পুরা ট্রায়াঙ্গেলটাকে কভার করতে চান। তাহলে সবচাইতে নিচে যেই জায়গাটায় আপনি দাগটা টানতে পারেন সেটা হচ্ছে y = 0 লাইনে, আর সবচাইতে উপরে যে জায়গাটায় আপনি দাগ টানতে পারেন সেটা হচ্ছে y = 1 লাইনে। সো ওয়াই এর লোয়ার লিমিট হবে 0, আপার লিমিট হবে 1। সো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, ওয়াই এর ভ্যালু 0 থেকে শুরু করে, আরেকবার একটু মুছে বুঝাই, ওয়াই এর ভ্যালু 0 থেকে শুরু করে 1 পর্যন্ত হরাইজন্টাল দাগ টানতে টানতে যাবেন, এন্ড প্রতিবারই দাগটা শুরু করবেন 2x লাইন থেকে আর শেষ করবেন x = 1 লাইনে। তাহলে আপনি এই ট্রায়াঙ্গেলটাকে পুরো কভার করতেছেন। দিস ইজ দ্য লজিক। ওয়াই এর লিমিট একটা 2 হওয়ার কথা না? ওয়াই লিমিট 2 হওয়ার কথা, আমি 1 বলতেছি এতক্ষণ ধরে, না দুঃখিত, এটা এই জায়গাটায় ওয়াই এর ভ্যালু 2, দুঃখিত। হ্যাঁ, এটা হবে 2। সো এই রিজিয়নটা কভার করার উদ্দেশ্য নিয়ে আমি হরাইজন্টাল দাগ টানতে টানতে y0 থেকে শুরু করে y2 পর্যন্ত যাচ্ছি, এন্ড প্রতিবার দাগটা স্টার্ট করতেছি 2x লাইন থেকে, y = 2x লাইন থেকে দাগটা এন্ড করতেছি x = 1 লাইনে। তাতে করে এভাবে দাগ টেনে আপনি পুরা জিনিসটাকে কভার করতে পারতেছেন। এইভাবে আমরা লিমিটটা বের করি। পুরোটা কি বুঝতে পারছেন যিনি প্রশ্ন করছিলেন? জি স্যার। এখন এই পুরা জিনিসটাকে আপনি আরেকভাবে চিন্তা করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন যে আপনি আগে হচ্ছে ডিওয়াই, মানে ভেতরের ইন্টিগ্রালটা ওয়াই এর লিমিট আর বাইরের ইন্টিগ্রালটা এক্স এর আপনি আগে করতে চাচ্ছেন। তখন কি হবে?
তো সেই ক্ষেত্রে ভেতরের ইন্টিগ্রালটা যেহেতু ওয়াই, তার মানে আপনি ভার্টিক্যাল দাগ টানবেন, ওয়াই এর ভ্যালু কত থেকে কত পর্যন্ত বাড়তেছে সেটা বোঝার চেষ্টা করতেছেন। তাতে দেখা যাচ্ছে প্রতিবার আপনি যদি নিচে থেকে উপরে একটা লেজার লাইট শুট করেন অথবা বুলেট শুট করেন, রিজিয়নে এন্ট্রি ও নিচ্ছে হচ্ছে এক্স ইকলস টু জিরো লাইন থেকে, সরি ওয়াই ইকলস টু জিরো লাইন থেকে, দুঃখিত। তার মানে ওয়াই এর লোয়ার লিমিট হচ্ছে জিরো। আর এটা ফাইনালি এন্ট্রি নেওয়ার পর ওয়াই ইকলস টু টু এক্স লাইন হচ্ছে সেই লাইন যেই লাইনকে ভেদ করে সে রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই এর আপার লিমিট হবে ওয়াই ইকলস টু টু এক্স লাইনের ওয়াই কত, উত্তর হচ্ছে টু এক্স। তাহলে এইরকম প্রতিবারই ওয়াই ইকলস টু জিরো থেকে, প্রতিবারই ওয়াই ইকলস টু জিরো থেকে ওয়াই ইকলস টু টু এক্স পর্যন্ত ভার্টিক্যালি দাগ টানবো। এরকম দাগ শুরু করব হচ্ছে একদম লেফট মোস্ট কর্নার থেকে একদম রাইট মোস্ট এজ পর্যন্ত। লেফট মোস্ট লাইনটা হচ্ছে এক্স ইকলস টু জিরো, রাইট মোস্ট এজটা হচ্ছে এক্স ইকলস টু ওয়ান। সো এইভাবে পুরো অঙ্কটা করতে পারেন, দুইটা যেই মেথডেই করেন সেম রেজাল্ট আসবে, কারণ আপনি সেম রিজিয়নকেই কভার করছেন। যিনি প্রশ্ন করছেন পুরাটা কি বুঝতে পারছেন কিনা? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, স্যার 15.2 এক্সাম্পল 10। 15.2 এক্সাম্পল 10। And 15.2 এর এক্সাম্পল 10, আচ্ছা আমরা আসছি 15.2 এর স্যার এক্সাম্পল। এটা না উদাহরণ একটা বইয়ের চ্যাপ্টারের। ও সরি, আপনি এক্সাম্পল বলছেন, আমিও এক্সাম্পল শুনছি কিন্তু বের করছি এক্সারসাইজ। হ্যাঁ, আচ্ছা এখানে কি সমস্যা? স্যার C3 এর ক্ষেত্রে যখন আমরা বের করব তখন স্যার লিমিটটা 1 থেকে 0 হওয়ার কথা না? আচ্ছা আমি কোয়েশ্চেনটা করি, ইভ্যালুয়েট দিস where C is a triangular path shown in figure 15.2.17, এটা। আচ্ছা, তো আর অফ টি ইকুয়ালস টু এরকম একটা ফরম্যাট সে ফলো করতে চাচ্ছে। উম, এটা আসলে আমার মানে এটা একটা ইন্টারেস্টিং ফরম্যাট, মানে আপনার এভাবেই ভেক্টর ফাংশন বের করতে হবে নেসেসারি না, তবে এটা একটা ইন্টারেস্টিং ফরম্যাট। যে টি যদি জিরো বসান তাহলে রেজাল্ট আসে আর নট, আর টি যদি ওয়ান বসান তাহলে রেজাল্ট আসে আর ওয়ান। সো আপনি যদি একটা লাইন সেগমেন্টের স্টার্টিং পয়েন্টের পজিশন ভেক্টর আর এন্ডিং পয়েন্টের পজিশন ভেক্টর জানা থাকে, তাহলে তাদেরকে এইভাবে লিখে ফেললে এইটা একটা প্যারামিটারাইজেশন হয়। আরো অনেকভাবে প্যারামিটারাইজ করা যেতে পারে, আপনার এভাবেই করতে হবে জরুরি না, বাট ওরা এভাবে করছে এনিওয়ে। এখন সি3 পর্যন্ত, সি3 এর প্রসঙ্গ যেহেতু বলছেন যাচ্ছি আমরা একটু সিকোয়েন্সিয়ালি যাই, অনেকের উপকার হতে পারে। সি1 এর ইকুয়েশন ওরা বের করতেছে যে জিরো জিরো থেকে ওয়ান জিরো, তাহলে এইখানেও জিরো জিরো বসাচ্ছে, এখানে ওয়ান জিরো বসাচ্ছে। তাতে আচ্ছা, আই সি আপনার কনফিউশনটা আমি বুঝে গেছি। আপনি বলতে চাচ্ছেন, আচ্ছা দেখেন আপনি নিজের মতো করে যদি প্যারামিটারাইজ করতেন, হ্যাঁ, তাহলে এরকম আসতেই পারতো যে আপনার কোন প্যারামিটার হলো ওয়ান থেকে জিরো পর্যন্ত নেওয়া লাগতেছে। কিন্তু এই যে একটু আগে আমার কথা থেকে বোধহয় বুঝে গেছেন, এইটা এমন একটা ইন্টারেস্টিং ভাবে বানানো প্যারামিটারাইজেশন যেখানে টি অলওয়েজ, শুধু এই অঙ্ক না, এটা যদি 100, 200 হইতো তাহলে এটা ওয়ার্ক করতো, 1, 2 এর জন্য খালি না। টি অলওয়েজ জিরো থেকে ওয়ান পর্যন্তই ভ্যারি করবে। এই 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 ইকুয়েশনটা আসলে দুইটা পয়েন্ট, একটা পয়েন্ট পি থেকে একটা পয়েন্ট কিউ পর্যন্ত একটা লাইন সেগমেন্টের ভেক্টর ইকুয়েশন বের করার একটা ফর্মুলা, যেখানে ইনিশিয়াল পয়েন্ট পি এর পজিশন ভেক্টর যদি আর নট হয় আর ফাইনাল পয়েন্ট কিউ এর পজিশন ভেক্টর যদি আর ওয়ান হয়, তাহলে পি কিউ কে সরাসরি লিখে ফেলতে পারার একটা ইন্টারেস্টিং টেকনিক, এবং সেটা এইভাবে ইজিলি ডেভেলপ করা সম্ভব। সেটা হচ্ছে আপনি আর নট এটার সাথে কিছুটা মাল্টিপ্লাই করবেন, আর ওয়ান এটার সাথে কিছুটা মাল্টিপ্লাই করবেন টি এরই ফ্যাক্টর, যাতে করে টি এর ভ্যালু জিরো থেকেই ওয়ান পর্যন্ত, জিরো থেকে ওয়ানই ভ্যারি করাতে চাচ্ছি শুধু, আর কিছু না। তার মানে টি জিরো বসালে স্টার্টিং পয়েন্ট পি আসতে হবে, টি ওয়ান বসালে স্টার্টিং পয়েন্ট জিরো আসতে হবে। তার মানে এই জায়গাটায় আর এই জায়গাটা এমন ভ্যালু বসাইতে হবে সো দ্যাট টি জিরো হলে এখানে ওয়ান আসে,
আর এখানে 0 আসে। আর টি যদি 1 হয় তাহলে এখানে 0 আসতে হবে এবং এখানে 1 আসতে হবে। এমন ফাংশন কি হইতে পারে? উত্তরটা খুব সিম্পলি, এই প্রথম প্রশ্নবোধকে বসাতে হবে 1 - টি। কারণ টি এর ভ্যালু 0 বসালে এটা 1 প্রডিউস করে, টি এর ভ্যালু 1 বসালে 0 প্রডিউস করে, ঠিক আমি যা চাচ্ছিলাম। এখানে বসাতে হবে টি, কারণ টি 0 হলে এটা 0, টি 1 হলে এটা 1। সো এই এই মেথডে যদি প্যারামিটারাইজ করেন, তাতে এইখানে 1 নাকি 100 নাকি 1 লক্ষ কোটি নাকি -7 ডাজন্ট ম্যাটার, এই পয়েন্টটা ইররিলেভেন্ট হয়ে যাচ্ছে। আপনি টি এরকম ফর্মুলার ক্ষেত্রে অলওয়েজ 0 থেকে 1ই ভ্যারি করা লাগতেছে। আমি কি আপনার অ্যান্সার দিতে পারছি কিনা বা ক্লিয়ার হয়েছেন কিনা? জি স্যার, আরেকটা আছে স্যার, 15.3 এক্সাম্পল 6 এর বি নাম্বারটা। 15.3 এর এক্সাম্পল 6 যাই, 15.3 তে যাই। স্যার কালকের এক্সামে কি কোনো অপশন থাকবে, যেমন 5টার থেকে 4টা আনসার করতে হবে এই টাইপের? না, কালকের এক্সামে কোনো অপশনস থাকবে না। আচ্ছা, এই জাতীয় প্রশ্নগুলো ক্লাসের একদম শেষে করি, আগে এখন এই প্রবলেমস ডিল করি। হ্যাঁ, হ্যাঁ, একটু ধৈর্য ধরেন। আচ্ছা, আচ্ছা। 15.3 এর আরেকবার বলবেন, ভুলে গেছি। এক্সাম্পল 6 বি নাম্বারটা। এক্সাম্পল 6 তে আমরা আসছি। হ্যাঁ, এখানে কি ইস্যু বলেন? স্যার এই ম্যাথটা আমরা চাইলে গ্রিন থিওরাম দিয়ে করতে পারি না? আচ্ছা, আমি একটু করে দেখি তাহলে, দাঁড়ান। উম, এটা কি ক্লোজড পাথ? গ্রিনস থিওরেম তো ক্লোজড পাথ ছাড়া অ্যাপ্লিকেবলই না। এখানে আপনি এই, আমার কার্সর দেখেন, এই পয়েন্ট থেকে শুরু করে এখানে এসে থামতেছেন। যদি এটা এরকম ভাবে আবার ব্যাক করে পুরোটা কভার করতো, তাহলে গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করা যেত। আপনি এখানে ক্লোজড পাথই নাই, ও কোনো রিজিয়নকে বাউন্ডারি করে নাই, সো গ্রিনস থিওরেম অ্যাপ্লাই করার সুযোগ এখানে নাই। আমি কি বুঝতে পারছি? জি স্যার, বুঝছি। নেক্সট, 15.3-তে একজন মেসেজে অনেক আগে পাঠিয়ে রেখেছে, তারও প্রবলেম। না, উনি 15.5-এ। সো 15.3, 4-এ আর কারো কোনো প্রবলেম যদি না থাকে, আমরা 15.5-এ যেতে চাই। আচ্ছা, মেবি নাই। 15.5-এর এক্সারসাইজ 3 and 7। এক্সারসাইজ 3 and 7 নাকি এক্সাম্পল মিন করছেন আপনি? এক্সারসাইজ পুরোটাই লেখা, 3 and 7। আচ্ছা, এক্সারসাইজ 3 সলভ করতে গিয়ে কি প্রবলেম ফেস করছেন যিনি আমাকে মেসেজে পাঠিয়েছেন, একটু বলবেন প্লিজ? স্যার এটা স্যার কিভাবে করব এটা বুঝতে পারছি না। কেউ হয়তো কিছু বলছেন কিন্তু অনেক আস্তে আসতেছে, আমরা শুনতে পাচ্ছি না। স্যার 15.3 এক্সারসাইজের 17 নম্বরটা। স্যার, আমরা তো এখন এখানে এসে পড়ছি, তাহলে যেহেতু এসেই পড়ছি, এটা একটু ডিল করে যাই, আর একটু আগে বলা লাগতো। হ্যাঁ, 15.5-এর এক্সারসাইজ 3 নিয়ে কি বলছিলেন কেউ একজন? স্যার এটা কিভাবে করতে হবে এটা বুঝতেছি না। মানে বুঝতেছেনই না? আচ্ছা, এটা সেটা কেন বুঝতেছেন? আচ্ছা, ঠিক আছে, দেখি আমরা। ফাংশনটা ডাজেন্ট ম্যাটার, আপনারা এতদিন এটা বুঝে গেছেন। সিগমা হচ্ছে পোর্শন অফ দ্য সিলিন্ডার এত বিটুইন দ্য প্লেনস y = 0 and y = 1 অ্যাবভ দ্য xy প্লেন। পোর্শন অফ দ্য সিলিন্ডার। আচ্ছা, আমি এক সেকেন্ড, আমি একটু, এটা এখানে বেশি জায়গা নেই তো, আমি হোয়াইট বোর্ডে যাব। ইকুয়েশন গুলো একটু লিখবো। f(x, y, z) হচ্ছে x²y, f(x, y, z) হচ্ছে, এটা হচ্ছে আমাদের 15.5-এর এক্সারসাইজের 3 নাম্বার। 3 নাম্বারটা
এফ অফ এক্স ওয়াই জেড হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, আর সিগমার ব্যাপারে বলা হচ্ছে সিলিন্ডার এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান। আরেকবার একটু দেখে আসি। Square plus z square equals to 1 between the planes y0 and y1 above xy plane. Between y equals to 0 and y equals to 1 আর বলা আছে above xy plane। এরকম প্রবলেমে মোস্ট কেসেই আপনার সমস্যাটা পার্টিকুলারলি কি জানি না, মোস্ট কেসে আসল ঝামেলাটা হয় হচ্ছে রিজিয়নটাকে আইডেন্টিফাই করা। দেখি আমি একটু আঁকার চেষ্টা করি। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, তার মানে y ইকুয়ালস টু জিরো কোন জায়গাটা, y ইকুয়ালস টু জিরো প্লেনটা হচ্ছে এক্সজেড প্লেন, আর y ইকুয়ালস টু ওয়ান হচ্ছে এক্সজেড প্লেনের প্যারালাল একটা কিছু। সো অ্যাবভ এক্স ওয়াই প্লেন মানে হচ্ছে এর নিচে, এই এক্স ওয়াই প্লেনের নিচে যাবে না। মানে শুধু এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান এটাকে অ্যাজ এ সার্কেল আপনি যদি এক্সজেড প্লেনে ড্র করতে চাইতেন, তাহলে হয়তো তার একটা পার্ট হইতো, তার কোয়ার্টারটা হইতো এটা। হ্যাঁ, অ্যান্ড যদি আপনি এই লাইনটাকে পিছায় দেন তাহলে আরেকটু পেছনে বাড়লে সেরকম একটা কিছু হইতো, রাইট? এখন পুরা সার্কেলটা ড্র করতেছি না, কারণ হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনের নিচে যাবো না, আদারওয়াইজ এইটুকুও ড্র করলাম না। সো এই সেম জিনিসই আমি এখন ডানে বামে এক্সটেন্ড করব। বাই এক্সটেন্ড করার দরকার পড়বে না, কারণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো, ওয়াই ইকুয়ালস টু ওয়ান। ওয়াই ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে এক্সিট প্লেন। নর্মালি যদি পুরা সিলিন্ডারটাকে ড্র করতাম তাহলে হয়তো বা এমন একটা কিছু ড্র করা লাগতো, হাফ সিলিন্ডার, কারণ এক্সট্রা প্লেনের নিচে যাবো না, সেরকম একটা আধা কাটা পাইপের মতো কিছু ড্র করতাম। কিন্তু এখানে দেখেন ওয়াই ইকুয়ালস টু জিরো আর ওয়াই ইকুয়ালস টু ওয়ান এর মধ্যে থাকতে হবে, মানে হচ্ছে এক্সিট প্লেনের বাইরে যাওয়া যাবে না। আবার ওয়াই ইকুয়ালস টু ওয়ান লাইন যদি এটা চিন্তা করি, এই লাইনটা যদি, এই পয়েন্টটা যদি ওয়াই ইকুয়ালস টু ওয়ান পয়েন্ট হয়, তাহলে এই লাইনটা যদি চিন্তা করি, তাহলে এই লাইনের ডানেও যাওয়া যাবে না। তাহলে জিনিসটা ড্র করলে কেমন আসতেছে দেখেন, এরকম একটা স্লাইস আসতেছে, রাইট? তো যেহেতু বুঝে গেছি জিনিসটা কি আসবে, আগে ওই অবজেক্টটাকে ড্র করি। তো এরকম একটা অবজেক্ট আমরা আসলে পাচ্ছি। এইটা হচ্ছে আমার এখন আমি এক্সিস যদি ড্র করি, সো এইটা হচ্ছে আমার ওয়াই এক্সিস, এইটা হচ্ছে এক্স এক্সিস, আর এই জায়গা দিয়ে যাবে হচ্ছে জেড এক্সিস। এই অবজেক্টটা নিয়ে আমরা ডিল করতেছি। এন্ড যে ইন্ট্রিগালটা ক্যালকুলেট করতে হবে, সারফেস ইন্ট্রিগাল, সেটা হচ্ছে আমি একবার একটু দেখে আসি। সিগমা ডিএস, সো ডাবল ইন্টিগ্রাল ওভার সিগমা, ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই ডিএস। আমাকে এটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এখন আমরা জানি যে এস এর রেসপেক্টে, দ্যাট ইজ এখানে যে সারফেসটুকু মিন করা হচ্ছে, যে এই আমি এভাবে হ্যাচিং করে একটু বুঝতে ভিজুয়াল করতে একটু বেটার হতে পারে, উল্টা আরো খারাপ হইলো কিনা আমি জানি না। তো এই যে সারফেসটা, তার উপর বিভিন্ন ছোট ছোট ভাগ করে ইন্টিগ্রেট করা আমাদের জন্য ডিফিকাল্ট। তার বদলে আমরা যেটা করি, আমরা সুবিধাজনক কোন একটা প্লেনে প্রজেকশন নিই। সো প্রজেকশন সে আমরা যদি এক্স ওয়াই প্লেনে নিই, তাহলে আমি এখানে একটা রেক্টাঙ্গেল পাচ্ছি। সো আমি এখানে ডিএ তে চলে যাব ডিএস থেকে। সেক্ষেত্রে এখানে একটা পোর্শন আসে, যেটা হচ্ছে জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এক্সপ্রেশনটা বোধহয় ঠিক, হ্যাঁ ঠিকই লিখছি আশা করি। এখানে এক্স স্কোয়ার ওয়াই, সেই ক্ষেত্রে এখন এই ডিএটা কি ডিএক্স ডিওয়াই নাকি ডিওয়াই ডিজেড সেটা ম্যাটার করে। আমি ধরে নিলাম এটা সে ডিএক্স ডিওয়াই, তাহলে আগে লিখবো এক্স এর লিমিট,
পরে লিখবো ওয়াইল লিমিট। সো এই যে এখানে হ্যাচিং করা অংশটার নাম দিলাম হচ্ছে রিজিয়ন আর। সো বেসিক্যালি আমি যদি একটু দুই লাইনে যদি করা ট্রাই করি, আপাতত এটা ইন্টিগ্রাল ওভার আর এ কনভার্ট হয়েছে। দেন হচ্ছে আমরা এখানে এক্স এর লিমিট লিখলাম, এখানে ওয়াই লিমিট লিখলাম, এক্স স্কোয়ার ওয়াই রুটের ভিতর সারফেস, এই জেড হচ্ছে সারফেসের জেড। সো এখান থেকে যদি জেডটাকে আলাদা করি, তাহলে জেড হচ্ছে প্লাস মাইনাস আসে, কিন্তু আমরা এখানে পজিটিভ সাইড অফ জেড নিয়ে চিন্তা করতেছি, নেগেটিভ এনে কিছু না এক্স ওয়াই প্লেনের নিচে। So আমি এখানে শুধুই পজিটিভটা নিচ্ছি, 1 - x²। এখান থেকে জেড এক্স কত আসে দেখি, 1/2√ওভার 1 - x² ইন্টু -2x, যেটা আসতেছে হচ্ছে -2 আর 2 কাটা যায়, সো -x/√ওভার 1 - x², যেটা কিনা উম, যা আছে রেখে দিই। আর জেড ওয়াই আসতেছে হচ্ছে 0। এই সারফেস এমন এক সারফেস যেখানে ওয়াই ভ্যারি করতেছে না, রাইট? ওয়াই এর উপর ডিপেন্ড করতেছে না। একটা পয়েন্টের এক্স আর জেড জানা থাকলে ওয়াই যাই হোক না কেন সেই সারফেসের হাইট আমি পেয়ে যাচ্ছি। তাহলে জেড ওয়াইটা 0, যদি ভ্যালু বসায় দিই, তাহলে এই লোকটার স্কোয়ার কত, x² / 1 - x²। x² / 1 - x², জেড ওয়াইটা 0, এখানে একটা 1। তো এই যোগফলটা যদি আলাদাভাবে এখানে একটু করে ফেলি, তাহলে এখানে আমাকে একটু 1 সেকেন্ড সময় দিবেন, হ্যাঁ? আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, একটু পজ দিচ্ছি। ওকে, হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই যোগফলটা যদি আলাদা করে একটু করে ফেলি, তাহলে x² / 1 - x² এর সাথে খালি একটা 1 অ্যাড করতে হবে। সো x² + 1 - x² আসে হচ্ছে 1, নিচে হচ্ছে 1 - x²। সো ওইটা আমরা পরে একটু লিখতেছি, আর এই জায়গায় আমি এখন dx dy লিখে ফেলতেছি। সো এখন আমাদের যদি এই রিজিয়ন আরটাকে যদি ড্র করার ট্রাই করি এক্স ওয়াই প্লেনে, আমরা দেখতেছি ওয়াই 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করছে, তাহলে ওয়াই 1 পর্যন্ত। আর এক্স এর ভ্যালু কত থেকে কত ভ্যারি করতেছে দেখেন, এই হাফ সেমি সার্কেলটার কথা চিন্তা করেন, এই পয়েন্টটা 1, ওই পয়েন্টটা -1। তার মানে হচ্ছে এক্স এর ভ্যালু -1 থেকে 1 পর্যন্ত ভ্যারি করছে, কিন্তু ওয়াই 0 থেকে 1। তার মানে আমি এইরকম একটা রেক্টাঙ্গেল নিয়ে ডিল করতেছি। এই রেক্টাঙ্গেলের যে রেক্টাঙ্গুলার রিজিয়ন হইলে কার্টেসিয়ান কোঅর্ডিনেটে আপার ল লিমিট লেখা খুবই সহজ। এক্স -1 থেকে 1, ওয়াই 0 থেকে 0। সো x - 1 থেকে 1, ওয়াই 0 থেকে 1, 0 থেকে 0 পসিবল। আচ্ছা, আমার মনে হয় একটু অঙ্কটা শেষই করি, কারণ আমার একটু ইন্টারেস্ট আছে এই সেম অঙ্কটা ডিফারেন্ট একটা ওয়েতে করার, তাতে রেজাল্ট সেম আসা উচিত। তো কমপ্লিট করলে বুঝবো বোথ কেসে যে রেজাল্ট সেম হচ্ছে কিনা। তো ওয়াই হচ্ছে 0 থেকে 1, এক্স হচ্ছে -1 থেকে 1, ফাংশন হচ্ছে x²y। ফাংশনের মধ্যে কোনো জেড নাই ফরচুনেটলি। জেড যদি থাকতো, থাকা ইন জেনারেল থাকতে পারতো, এই অঙ্কে নাই। সেক্ষেত্রে জেড এর জায়গায় √1 - x² বসাই দিতাম। এখন নাই কি আর করার। তো x²y এর পরে ফাংশনটার এইটুকু পার্ট আসছে হচ্ছে এই যে এই অংশটা, রাইট? সো জাস্ট 1/√1 - x², 1/√1 - x², dx dy। তো এই অঙ্ক করার উপায় হচ্ছে এখন দুইটাই আপার ল লিমিট কনস্ট্যান্ট। এইরকম কেসে আমরা একটা কাজ করতে পারি যে ওয়াইড ইন্টিগ্রেশনটা আগে শেষ করে ফেলতে পারি। মানে অর্থাৎ আমি সোয়াপ করে এটা করতে পারি, -1 থেকে 1, ওয়াই 0 থেকে 1, x²y/√1 - x²। এইটা কেবল এইরকম কেসেই সলভ করা যায়, সবসময় করে ফেলেন না যে এখানে আপার ল লিমিট সব কনস্ট্যান্টস। সো x = -1 থেকে 1, ওয়াই এর লিমিটটা যদি এখানে বাকি সবাইকে ভ্যারিয়েবলকে কনস্ট্যান্ট চিন্তা করব, সো x²/√1 - x²টা অবিকৃত থেকে যাবে, খালি ওয়াই এর ইন্টিগ্রেশন y²/2, 0 থেকে 1। সো এটা একটা হাফ প্রডিউস করে, রাইট? সো হাফটাকে জাস্ট বাইরে নিয়ে আসি, x = -1 থেকে 1, x²/√1 - x², dx। আমরা বোধহয় দেখতে পাচ্ছি এটা একটা ইভেন ফাংশন -1 থেকে 1-এ। সো এটাকে পরের লাইনে লিখে ফেলা যাবে টুয়াইস অফ x = 0 থেকে 1, x²/√1 - x। একটু কাজ হয়তো সহজ হতে পারে। তো এই দুইটা কাটা চলে যাচ্ছে। এখন এই ইন্টিগ্রেশনটা কিভাবে ম্যানেজ করা যায়? অনেকভাবেই হয়তো করা যায়।
এই এক্স স্কোয়ারটাকে 1 - 1 - x স্কোয়ারে ভাঙানো যায়, হ্যাঁ অনেকভাবে করা যেতে পারে। বাট আমার একটু সাবস্টিটিউশন পছন্দ, তো এটা চেহারা বলতেছে এক্স ইকুয়ালস টু সাইন থিটা ধরলে লাভ হওয়ার কথা। সো ধরে ফেলি। সো সাইন স্কোয়ার থিটা আর √(1 - sin স্কোয়ার থিটা হচ্ছে কস থিটা, আর ডিএক্স হচ্ছে কস থিটা ডি থিটা, এই দুইটা কাটাকাটি যাচ্ছে। আর এইটা আপনাদের এতদিনে ঠোঁটস্থ মুখস্থ হয়ে যাওয়ার কথা যে x 0 1 হইলে সাইন থিটার ভ্যালু আসলে 0 থেকে π/2 আসে। সো থিটা ইকুয়ালস টু 0 থেকে π/2। সো এটা আসলে 0 থেকে π/2-র মধ্যে সিম্পলি সাইন স্কোয়ার থিটার ইন্টিগ্রেশন, হাফ নিলে 2 sin স্কোয়ার থিটা আসে, যেটা কিনা 1 - cos 2 থিটা হয়। আচ্ছা, এটা আরো সহজে করা যায়, এটা আরো ইন্টারেস্টিং ওয়েতে করা যায়। আমি যে ফর্মুলা অ্যাপ্লাই করছি ওভাবে করা যাবেই, আরো সহজেও করা যায়। সাইন স্কোয়ার থিটার গ্রাফ আর কস স্কোয়ার থিটার গ্রাফ 0 থেকে π/2-র মধ্যে সেম এরিয়া দখল করে। সাইন স্কোয়ার থিটার গ্রাফটা যদি 0 থেকে π/2-তে এমন একটা আচ্ছা, সাইন থিটা আর সাইন স্কোয়ার থিটা সেম না, সাইন স্কোয়ার থিটার গ্রাফটা এমন কিছু, কস স্কোয়ার থিটার গ্রাফটা এমন কিছু। সো 0 থেকে π/2-তে সাইন স্কোয়ার থিটা যেই এরিয়া দখল করে, কস স্কোয়ার থিটা সেই এরিয়া দখল করে। সো আমি যদি এখানে সাইন স্কোয়ার থিটা সাথে একটা কস স্কোয়ার থিটা যোগ করে দিই, এরিয়া ডাবল হয়ে যাবে। আর জোর করে যেহেতু ডাবল বানাইছি, একটা হাফ দিয়ে ব্যালেন্স করতে হবে। তাতে করে আমরা দেখতে পাচ্ছি বাইরে হাফ, ভেতরে এটা 1, সেটা শুধু π/2, রেজাল্ট আসলো π/4। যিনি প্রশ্ন করেছেন এই অঙ্কটার ব্যাপারে, তিনি কি কমপ্লিট আইডিয়া পেয়েছেন? যদি না আমি কোথাও কোনো ভুল করে থাকি, হোপফুলি করি নাই। যিনি প্রশ্ন করেছিলেন কাইন্ডলি একটু রেসপন্ড করেন। স্যার, বুঝতে পারছি। বুঝতে পারছেন? আপনার ভয়েস অনেক আসতে আসতেছে, আমরা কিছু বুঝতেছি না। তারপর এইটুকু বুঝে নিচ্ছি যে আপনি বুঝতে পারছেন। আমি এখন একটু ট্রাই করি, এই যে এইখানে আমি প্রজেকশনটা XY প্লেনে নিচ্ছি, কিন্তু আমি যদি প্রজেকশনটা হতে হতে পারে যে XY প্লেনে নেওয়ার পর লিমিট খুব সহজ হয়েছে, কিন্তু এই যে এখানে এসে ইন্টিগ্রেশনটাতে কিছুটা হইলো, মানে এমন কোনো কঠিন ইন্টিগ্রেশন না, তাও একটু হইলো মাথা খাটাতে হয়েছে। এমনও কিন্তু হইতে পারে, আমরা শিওর না, এমন হইতে পারে যদি আমি প্রজেকশনটা এক্সাক্ট প্লেনে নেই, তাহলে এখানে একটা সেমি সার্কেল প্রজেকশন আসে। আমি সেটা গ্রিন কালারে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই প্রজেকশনের কারণে হতেও পারে যে অঙ্কটা সহজ হয়ে গেছে। তো এই জন্য এই লাইন থেকে আচ্ছা, প্রথম লাইন থেকে এই লাইন থেকে অঙ্কটা ডিফারেন্ট একটা মেথডে আমি এখন করার ট্রাই করবো। সিগমা x² y ছিল নাকি x² y ছিল ডিএস, আমি নাম দিলাম, এইটা যেহেতু আর একটা ডিফারেন্ট রিজন, এইটার নাম দিলাম সে R1 বা R প্রাইম। আর প্রাইম এক্সাক্ট প্লেনের উপর প্রজেকশন নিলে আর প্রাইম পাচ্ছি। সে আর প্রাইম দেখতে কেমন? এটা হচ্ছে জেড এক্সিস, এটা হচ্ছে এক্স এক্সিস, রাইট? এটা এক্স, এটা জেড, এবং আমরা একটা সেমি সার্কেল দেখতে পাচ্ছি -1 থেকে 1-এ। দিস ইজ দ্য রিজিয়ন আর প্রাইম। সো এটা আর প্রাইমে চলে যাচ্ছে x² y √ওভার। এবার একটা ইন্টারেস্টিং ব্যাপার, আহ, যখন আমি এই বরাবর প্রজেকশন নিচ্ছিলাম, তখন সারফেসের ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ছিল আহ এক সেকেন্ড, সিলিন্ডার বিটুইন এত এন এত, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। সো সার্ফ মানে আমার ডিপেন্ডেন্ট এক্সিস ছিল জেড এক্সিস, কিন্তু এখন ডিপেন্ডেন্ট এক্সিস হচ্ছে ওয়াই এক্সিস। হ্যাঁ। সো এই পুরো আমি একটা জিনিস একটু চিন্তা করতে চাচ্ছি, আমাকে একটু 1 সেকেন্ড সময় দেন। এই সারফেস, আচ্ছা এই 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 অ্যাঙ্গেলে অঙ্কটা করাই যাবে না, কারণ সারফেস হচ্ছে এই এই পার্টটা, হ্যাঁ। এইটার প্রজেকশন দিলে এরকম একটা লাইন আসে শুধু, মানে সারফেসটা ওয়াই বরাবর তো ইন্ডিপেন্ডেন্ট ছিল, ওয়াই এর উপর ডিপেন্ডই করতেছিল না, ওয়াই ভ্যারি করে নাই, লাইক ওয়াই বরাবর জাস্ট এক্সটেন্ড হয়ে গেছে। সো এই প্রজেকশনে অঙ্কটা হবে না। বড় জোর এই ডিরেকশনে একটা প্রজেকশনে অঙ্কটা করা যেতে পারে, কিন্তু এই ডিরেকশনে যদি প্রজেকশন আন, তাহলে ওয়াই জেড প্লেনে একটা রেক্ট্যাঙ্গুলার রিজিয়নই আসতেছে। সেই সেই রেক্ট্যাঙ্গেলটা কোন রেক্ট্যাঙ্গেলটা আপনাদেরকে একটু দেখতে হেল্প করি। এই রেক্ট্যাঙ্গেল, তখন অঙ্কটা প্রায় কাছাকাছি মানেরই হবে, তাই ওইটা নিয়ে আমি আর মানে একই রকম প্রসিডিউরে যেতে হবে, ওইটা রিপিট করতেছি না। তো
তো যাই হোক, আমি কোথাও কোনো মানে ক্যালকুলেশন এরর না করে থাকলে প্রসিডিওর হচ্ছে এইটা। তো যিনি প্রশ্ন করছেন আশা করি বুঝতে পারছেন। তো আমি তাকে আরেকবার একটু জিজ্ঞেস করতে চাই যে আপনি 7 নাম্বারের কথাও মেনশন করছিলেন, সেটা কি আমাদের আর করার দরকার আছে নাকি এখন পারবেন? এবং একটু জোরে বলবেন, আপনার ভয়েস অনেক আস্তে আস্তে ছিল। 7 নাম্বারটা একটু আলাদা এগুলার একটু থেকে, আমি আলাদা? ট্রাই করছি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার শেয়ার দিই। 7 নাম্বারটা একটু আলাদা। কি f(x, y, z) হচ্ছে এই প্লেন, এরকম একটা ফাংশন, লিনিয়ার ফাংশন, সারফেস অফ দ্য কিউব ডিফাইন্ড বাই দ্য ইনইকুয়ালিটিস দিস ইন্টিগ্রেট। আচ্ছা, এটা আলাদা কেন আমি বুঝতেছি না, কারণ মানে এরকম অঙ্ক আপনাদেরকে আমি যে কিছু পুরানো ভিডিও শেয়ার দিয়েছি আমার, তাতে আমার মনে পড়ে যে এই টাইপের একটা প্রবলেম সলভ করে দেওয়া ছিল ওই ভিডিওগুলোর কোন একটাতে। আপনারা মেবি ভিডিওগুলো দেখেন নাই, দেখলে আপনাদের উপকার হইতো। তারপর আপনি যেহেতু প্রশ্ন করছেনই, আমি দেখি। তো আমি আমার মতো প্রশ্নটা দেখে দেখে একটু এখানে লিখি। ফাংশন হচ্ছে x+y+z, সারফেস হচ্ছে 1/1/1 কিউব। সো হচ্ছে 7 নাম্বার। ফাংশন হচ্ছে x+y+z। এইটা হচ্ছে, আমি একটু শর্টকাট ল্যাঙ্গুয়েজে লিখি, x y z তিনটাই সিম্পলি 0 থেকে 1 পর্যন্ত ভ্যারি করবে। সো সারফেসটা ড্র করা আসলে সুপার ইজি। ছোটবেলায় আমাদের পরীক্ষায় কিছু না পারলে অনেক সময় টাইম পাস করার জন্য বসে বসে কিউব আঁকতাম, রাইট? অনেকে হয়তো এঁকে থাকতে পারেন, এটা সেই কিউবই। আজকে নাম্বার পাওয়ার জন্য এটা আঁকতে হচ্ছে, বসে থাকার জন্য, টাইম পাস করার জন্য। এনিওয়ে, সো এই হচ্ছে আমার দেখতে ঠিক কিউব হচ্ছে না পুরাপুরি, কারণ আমার আকার ত্রুটি, বাট বুঝে নেন। সো x 0 থেকে 1-এ ভ্যারি করছে, y 0 থেকে 1-এ ভ্যারি করছে, z 0 থেকে 1-এ ভ্যারি করছে, তৈরি করছে একটা কিউব, যার নাম হচ্ছে, কিউবের সারফেসের নাম হচ্ছে সিগমা। এই সারফেসের ওভার আমি হচ্ছে x+y+z কে ইন্টিগ্রেট করব। তো এই ইন্টিগ্রেশনটাকে, এই অন্য সারফেসের সাথে এই সারফেসের ডিফারেন্স হচ্ছে এই সারফেসটা মাঝখানে রাস্তা বদলাইছে। যেমন উপরের এই সারফেসটা একভাবে যাচ্ছিল, হঠাৎ করে এখানে গিয়ে তার চরিত্র পাল্টায় গেছে। সেটা সিঙ্গেল ইকুয়েশন দিয়ে একে লেখা যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই আমি এই সারফেস গুলোর নামকরণ করতে চাই। ধরেন এই উপরের সারফেসে নাম দিলাম টি, টি ফর টপ। আচ্ছা, এইসব না করি, আমার মনে হয় সিগমাকে ভেঙে আমি সিগমা 1 সিগমা 2 এইসব নাম দিই। উপরের সারফেস সিগমা 1, একদম নিচের সারফেসে নাম দিলাম সিগমা 2, ডানেরটার নাম দিলাম সিগমা 3, বায়েরটার নাম দিলাম সিগমা 4, ফ্রন্টেরটার নাম দিলাম সিগমা 5, ব্যাকেরটার নাম দিলাম সিগমা 6। সো এই ইন্টিগ্রালটা 6টা ইন্টিগ্রালে ভাগবে। সিগমা 1 x+y+z ds প্লাস সিগমা 2 x+y+z ds প্লাস সিগমা 3 x+y+z ds প্লাস সিগমা 4 x+y+z ds, sigma 5 x+y+z ds, and finally sigma 6 x+y+z ds। এখন এই প্রত্যেক সারফেসে কিছু কিছু ভ্যারিয়েবলের কিছু কনস্ট্যান্ট ভ্যালু আছে। ফর এক্সাম্পল সিগমা 1 এর দিকে যদি তাকান, টপ, এই সারফেসটা এমন একটা সারফেস যেখানে জেড এর ভ্যালু এভরিওয়্যার। সিগমা 1 এর ইকুয়েশনই হচ্ছে এটা, z = 1। এই সারফেসের জেড এর ভ্যালু এভরিওয়্যার 1, যার কারণে এই জেডটার বদলে আমরা কনস্ট্যান্ট 1 বসাই দিতে পারি। সিগমা 2 এর ক্ষেত্রে আরো সহজ। এটার ইকুয়েশন হচ্ছে, সিগমা 2 এর ইকুয়েশন হচ্ছে z = 0, এক্স ওয়াই প্লেন।
সো এইখানে জেড এর ভ্যালু আমরা জিরো বসাইতে পারি। এবার সবগুলাকে আমি ট্রিট করতে পারি, যেমন সিগমা থ্রি হচ্ছে এই রাইট ডিরেকশনে ওয়াই এর ওয়াই ইকুয়ালস টু ওয়ান এখানে। সো সিগমা থ্রি এর ইকুয়েশন হচ্ছে ওয়াই ইকুয়ালস টু ওয়ান। সো এই ওয়াইটার ভ্যালু আমি ওয়ান বসাই দিব। সিগমা ফোর এ ওয়াই এর ভ্যালু জিরো। সিগমা ফোর এর ইকুয়েশনই হচ্ছে ওয়াই ইকুয়ালস টু জিরো। সিগমা ফাইভ এর ইকুয়েশন হচ্ছে এই ফ্রন্ট রাইট, তার মানে এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান এটার ইকুয়েশন। আর সিগমা সিক্স তার মানে ইকুয়েশন হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু জিরো। সো এইখানে এক্স এর ভ্যালু ওয়ান বসাবো, এখানে এক্স এর ভ্যালু জিরো বসাবো, তাহলে এই তিন সবগুলা ইন্টিগ্রেশন ছোট হয়ে যাচ্ছে। ইন্টিগ্রেশন গুলা এখানে আমি একবার আরেকবার লিখবো, আপনাদের আরেকবার বোর করব। সিগমা ওয়ান এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিএস, সিগমা টু এক্স প্লাস ওয়াই ডিএস, সিগমা থ্রি এক্স প্লাস জেড প্লাস ওয়ান ডিএস, সিগমা ফোর এক্স প্লাস শুধু জেড ডিএস, sigma 5 y plus z plus 1 ds, and finally sigma 6 শুধু y plus z ds। এখন আপনাদের বুঝতে পারা উচিত এই সার্কেলের ভিতরের ইন্টিগ্রালটা, এই সার্কেলের ভিতরের ইন্টিগ্রালটা আর এই সার্কেলের ভিতরের ইন্টিগ্রালটা তিনটা একই নেচারের হবে। কেন? কারণ সিগমা ওয়ান সারফেসটা হচ্ছে এক্স ওয়াই এর প্যারালাল, একটা এক্স ওয়াই প্লেনের প্যারালাল সারফেস যেখানে ফাংশন এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান। আর সিগমা থ্রি এর এটা হচ্ছে এক্স জেড প্লেনের প্যারালাল সারফেস যেখানে ফাংশন এক্স প্লাস জেড প্লাস ওয়ান। সিমেট্রিক্যালি সিমিলার সিচুয়েশন, নিউমেরিক্যালি তারা সেম রেজাল্ট দিবে। সিগমা ফাইভ এর ক্ষেত্রে দেখেন, সিগমা ফাইভ ফ্রন্টের দিকে এখানে সারফেসের ইকুয়েশন হচ্ছে মানে এটা হচ্ছে ওয়াইজেড প্লেনের প্যারালাল, এক এক ঘর দূরত্ব, এক ইউনিট দূরত্বের একটা প্লেন যেখানে ফাংশন ওয়াই প্লাস জেড ইকুয়ালস ওয়ান। এই তিনটা নিউমেরিক্যাল ভ্যালু সেম হবে। এবং ফর দ্য ভেরি সেম রিজন এই রেড, ফর দ্য ভেরি সেম রিজন এই রেড সার্কেলের ভেতর ইন্টিগ্রাল, এই রেড সার্কেলের ভেতর ইন্টিগ্রাল আর এই রেড সার্কেলের ভেতর ইন্টিগ্রাল সেম রেজাল্ট দিবে। সো আমি এখানে ছয়টা ইন্টিগ্রাল থাকলে ইন্টিগ্রেট করবো দুইটা, প্রথম দুইটা সিগমা ওয়ান আর সিগমা টু। দেখি। সো সো প্রথমে সিগমা ওয়ান এর ইন্টিগ্রেশনটা যদি করি, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান ডিএস ইকুয়াল টু, সিগমা ওয়ান সারফেসটা কোথায় দেখেন, এই যে টপ সারফেসটা। সো ওর উপর থেকে যদি আমি এখন এক্স ওয়াই প্লেনের প্রজেকশন নিই তাহলে এই রিজিয়নটা আসবে, এটার নাম দিলাম আর ওয়ান। এই রিজিয়নটাকে যদি ড্র করি, এটা এক্স ওয়াই প্লেনে জিরো থেকে ওয়ান, জিরো থেকে ওয়ান স্কোয়ার, এটা হচ্ছে আর ওয়ান। সো এইটাকে প্রথমে আমি প্রজেকশনের সেন্সে আর ওয়ান লিখবো, এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান লিখবো, ডিএস এর জায়গায় লিখবো রুট ওভার জেড এক্স স্কোয়ার প্লাস জেড ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ডি ডি, ধরেন আমরা ডিএক্স ডিওয়াই লিখলাম বা আপাতত ডিএ লিখি। সো পরের লাইনে গিয়ে আমি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান, জেড কত, এই সারফেসের জেড কত, এই সারফেসের জেড হচ্ছে ওয়ান। তাহলে জেড ইকুয়ালস টু ওয়ান মানে হচ্ছে জেড এক্স জেড ওয়াই দুইটি জিরো, তাহলে এইটাও জিরো, এইটাও জিরো, আলটিমেটলি পুরোটা ওয়ান থাকে। তো শুধু ডিএ, সেটাকে আমি লিখতেছি ডিএক্স ডিওয়াই। এক্স এর লিমিট দেখতেই পাচ্ছেন জিরো থেকে ওয়ান, ওয়াই এর লিমিট জিরো থেকে ওয়ান। এখন এটা ইন্টিগ্রেট করলে যা আসে কিছু একটা হবে, যা আসলো তার নাম দিলাম সে স্টার। একইভাবে সিগমা টু এর জন্য যদি ইন্টিগ্রালটা করি, এখানে খালি এক্স প্লাস ওয়াই ডিএস, এক্স প্লাস ওয়াই, এই সারফেসের ইকুয়েশন হচ্ছে সিগমা টু সারফেসের দিকে তাকান, এটা নিজেই এক্স্যাক্টলি রেক্ট্যাঙ্গেলটা আর ওয়ান নিজে। সো ওর জন্য প্রজেকশন নিলে আর ওয়ানই আসে, ও নিজেই আর ওয়ান রিজিয়নটা। সো ওর জন্য প্রজেকশন নিলে আর ওয়ানই আসে। এবং এই জেড এক্স জেড ওয়াই আগের মতো জিরোই হয়, সো এখানেও ডিএক্স ডিওয়াই লিখে ফেলা যায়। সো এক্স হচ্ছে জিরো থেকে ওয়ান, ওয়াই হচ্ছে জিরো থেকে ওয়ান, এক্স প্লাস ওয়াই ডিএক্স ডিওয়াই। ধরেন এখানে যা আসলো সেটা হচ্ছে ডাবল স্টার। সো এই মান দুইটা আপনি এইখানে আর এখানে বসায় দিবেন এবং বাকি ভ্যালুগুলো এখানে কপি পেস্ট করবেন, অথবা এই দুইটা মানের যোগফলকে ট্রিপল করে দিবেন, তাহলেই চলতেছে।
কেউ যদি বাকি ইন্টিগ্রাল গুলো লিটারালি তাও মানে আরেকবার নিজের চোখে ভেরিফাই করতে চান তাহলেও সমস্যা নাই। যেমন তখন সিগমা থ্রি এর ইন্টিগ্রেশনটা করলে এই সারফেসের ইকুয়েশন হবে ওয়াই ইকুয়ালস টু ওয়ান। তখন এখানে কিন্তু জেড এক্স জেড ওয়াই লিখবো না, ওয়াই এক্স ওয়াই জেড লিখবো, ওয়াই কে এক্স আর জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে। তখন পুরোটা ঘুরে যাবে। আমি একটু লিখে ফেলি জাস্ট আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। সিগমা থ্রি এর ইন্টিগ্রেশনটা যদি করি তাহলে এখানে ফাংশন হচ্ছে এক্স প্লাস জেড প্লাস ওয়ান ডিএস। সো এই এই সারফেসটা এমন এক সারফেস যে একটু আগে আমরা দেখছি না যে এই অঙ্কটাকে আমি এক্সেক্ট প্লেনে রিফ্লেকশন প্রজেকশনে কাজ করতেই পারিনি, কারণ কোনো রিজিয়ন আসেনি, এরকম একটা লাইন আসছে কারণ এখানে ভার্টিক্যালি ওয়াল উঠে গেছে, জাস্ট এই ভার্টিক্যাল ওয়ালের প্রজেকশনটা খালি পড়তেছে। সিমিলার সিচুয়েশন কিন্তু এই কিউবের ক্ষেত্রেও দেখেন। এই ওয়াই কস টু ওয়ান এর ক্ষেত্রে আমি যদি এই ডিরেকশন থেকে প্রজেকশন করি খালি এরকম একটা লাইন দেখা যাবে। আমি যদি উপর থেকে প্রজেকশন নিই তাহলে খালি এরকম একটা লাইন দেখা যাবে। কিন্তু আমি যদি এখান থেকে প্রজেকশন নিই তাহলে এই যে এর লেফট প্যানেলটা লেফট প্লেনটা দেখা যাবে, এবং সেই প্লেনটা হচ্ছে এক্সেক্ট প্লেনে ওয়ান বাই ওয়ান স্কোয়ার। সো সেক্ষেত্রে এক্স জেড প্লেনে ওয়ান বাই ওয়ান স্কোয়ার আসতেছে। এটার নাম দিলাম আমি আর থ্রি, রিজিয়ন থ্রি। সো পরের লাইনে লিখবো প্রজেকশনটা করে গেছে রিজিয়ন থ্রিতে এক্স প্লাস জেড প্লাস ওয়ান ফাংশন, এবং এই রিজিয়নে ভ্যারিয়েবল এক্স আর জেড। পরের লাইনে এই ডি এটাকে আমি ডিএক্স ডিজেড লিখে ফেলবো কারণ রেক্টাঙ্গুলার রিজিয়ন আসছে। এক্স ইকলস টু জিরো থেকে ওয়ান আর থ্রি রিজিয়ন কভার করার জন্য, আর জেড ইকলস টু জিরো থেকে ওয়ান। এখন এই ইন্টিগ্রালটাকে যদি অবজার্ভ করেন খালি জেড এর জায়গায় ওয়াই বসায় দিলেই এই ইন্টিগ্রালটা এসে পড়তেছে। এবং এটা কিন্তু এই এক্স এবং ওয়াই কিন্তু ডামি ভ্যারিয়েবল, এই এক্স এর জায়গায় ক আর ওয়াই এর জায়গায় আলিফ বা তায়ের যে কোনো একটা বসাইলেও কিন্তু একই কথা থেকে রেজাল্ট একটা নিউমেরিক্যাল ভ্যালু আসবে। এরা ডামি, এরা আমাদের থেকে যাবে না, এই ভ্যারিয়েবল গুলো থেকে যাবে না, আপার লোয়ার লিমিট বসালে তারা রিমুভ হয়ে যাবে, এই জন্য এদেরকে আমরা বলি ডামি ভ্যারিয়েবল। সো এই ওয়াই এর জায়গায় ওয়াই বসায় না বসায় জেড বসাই দেবেন, তাহলেই আমি এই ইন্টিগ্রালটা পাচ্ছি। সো আমার ফিজিক্যাল ছাড়া আমি একদম অ্যালজেব্রা মানে ক্যালকুলেশন করেও আপনাদেরকে বোধহয় দেখাইতে পারছি যে এই তিনটা ব্লু সার্কেলের ইন্টিগ্রাল সেম রেজাল্ট প্রডিউস করবে, এন্ড সেম গোজ ফর তিনটা রেড সার্কেলের ভিতরে ইন্টিগ্রাল। এইটা কি সবাই ক্লিয়ার হয়েছেন কিনা, এবং পার্টিকুলারলি যিনি প্রশ্ন করছেন আপনি কি এটা পুরো ক্লিয়ার হতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, অলরেডি মেসেজে আরো কিছু প্রবলেমস আসছে, আমরা সেগুলো একটু দেখি। 15.3 এর এক্সারসাইজের 17, 15.3 এর এক্সারসাইজের 17 দেখতে চাচ্ছি আমি। সেকেন্ড, ফিফটিন পয়েন্ট থ্রিতে আমাদের আরেকবার যাওয়া লাগবে এক্সারসাইজের 17 এই পেজে। তো যিনি প্রশ্ন করেছেন 15.3 এর এক্সারসাইজের 17তে আমরা আসছি, এখানে আপনার কি প্রবলেম বলতে পারেন? স্যার এটা কনজারভেটিভ হচ্ছে না তো। কনজারভেটিভ হচ্ছে না? আচ্ছা আমি প্রশ্ন করি, কনফার্ম দ্যাট এটা কনজারভেটিভ হচ্ছে না কেন? এই লোকটার নাম যদি দেই এম, আর এই লোকটার নাম যদি দেই এন, তাহলে আমাদের কনজারভেটিভ হওয়ার শর্ত কি? ডেল এম বাই ডেল ওয়াই আর ডেল এন বাই ডেল এক্স সেম হওয়া লাগবে, হয় না? যদি ওয়াই এর সাপেক্ষে প্রথমটাকে ডিফারেন্সিয়েট করি, ইউভি ফর্মুলা হওয়া লাগতেছে, তাহলে প্রথমে ওয়াই কে ফিক্স রাখলে ই টু দি পাওয়ারের ডেরিভেটিভে আসতেছে হচ্ছে ওয়াই, একটা ওয়াই বাইরে এক্সট্রা আসে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে ফিক্স রাখলে এটা আসতেছে। সো আমি ই টু দি পাওয়ার এক্স ওয়াইটা কমন নিতে পারি, ভেতরে আসলো ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান। এবার দেখি পরেরটা, এখানে আসতেছে হচ্ছে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স ওয়াই
সেকেন্ড প্লিজ। প্লাস, তাই তো। বাকি সবগুলা টেস্ট করছেন, বাকিগুলা হয়, রাইট? জি স্যার। আচ্ছা, আমি যেটা গেস করতেছি, হ্যাঁ, মানে এই এই বইগুলাতে খুব রেয়ার হইলেও ভুল থাকতে পারে, হ্যাঁ। আমি যেটা গেস করতেছি, ওরা মিন করছিল এখানে জে আর এখানে আই। তাহলে দেখেন মিলে যায়। মিলে না? আই এর সাথে যে আছে তাকে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসতেছে? নাকি আগেই দাঁড়ান, আমি কি কোনো ভুল করছি কিনা ওয়াই এর সাথে? স্যার আপনি ভুল করছেন। ঠিকই তো আছে, আমি ভুল করছি প্রথমবার। ঠিকই তো আছে, প্রশ্ন ঠিক আছে। দেখেন, ওয়াই এর সাপেক্ষে যদি আমি এই লোকটাকে ডিফারেন্সিয়েট করি, এটাকে আমি এম ধরতেছি, তাহলে ওয়াই ভ্যারিয়েবল, এক্স কনস্ট্যান্ট, সো এক্সটা বাইরে আসবে, আসে হচ্ছে এক্স ওয়াই ই টু দি পাওয়ার এক্স ওয়াই। আর এই লোকটাকে আমি এন ধরতেছি, ওকে আমি ডিফারেন্সিয়েট করবো এক্স এর রেসপেক্টে, তাহলে ওয়াইটা কনস্ট্যান্ট, রাইট? সো ওয়াইটা বাইরে আসবে এক্স এর রেসপেক্টে, মানে ওয়াইটা কনস্ট্যান্ট। সো ডেল এম বাই ডেল ওয়াই, এক সেকেন্ড, এক সেকেন্ড। ওয়াই কে ফিক্স রাখলাম, ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে যখন ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো, এক্সটা বাইরে আসবে ই টু দি পাওয়ার এক্স ওয়াই, প্লাস ই টু দি পাওয়ার এক্স ওয়াই কে ফিক্স রাখলে ওয়াই এর ডেরিভেটিভটা ওয়ান হয়ে যাবে, তাহলে আসতেছে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার এক্স ওয়াই। এখানেও তাই আসে, এখানেও সেম জিনিসটাই আসে। সো ঠিকই আছে। আপনি কি অ্যান্সার পেয়েছেন? আসলে কনজারভেটিভই হয়। জি স্যার। আচ্ছা, ওকে। আরেকটা প্রশ্ন আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 15.2 এর 48। আমি একটু প্রেফার করতেছিলাম সিকোয়েন্সিয়ালি যাওয়া, আচ্ছা সমস্যা নাই। 15.2 এর 48। হ্যাঁ, এখানে কি প্রবলেম যিনি প্রশ্ন করছেন? লাইন সেগমেন্টটা বুঝতেছি। লাইন সেগমেন্টটা বুঝতেছেন না? জি। আচ্ছা, 3D তে আপনার প্রথম পয়েন্ট হচ্ছে 0 0 0। আমি পুরাটাকে শুধু জিরো দিয়ে প্রকাশ করলাম, কারণ এটা অরিজিনকে আমরা শুধু ও দিয়ে লিখি। পরের পয়েন্ট হচ্ছে 1,3,1। এটা ড্র করাটা জরুরি না, হ্যাঁ, কিন্তু তারপরে আমি আপনার বোঝার জন্য বলতেছি যে এক্স বরাবর 1 ইউনিট আসবেন, ওয়াই বরাবর 3 ইউনিট যাবেন, জেড বরাবর 1 ইউনিট যাবেন, তাহলে এইটা হইলো 1,3,1। তাহলে প্রথমে আপনি এখান থেকে এখানে আসবেন, এরপরে এখান থেকে বাঁচবেন 2,-1,4। সো এক্স বরাবর 2, ওয়াই বরাবর -1, জেড বরাবর 4। সো এরকম কোন একটা জায়গায় আছে হচ্ছে 2,-1,4। তাহলে এখান থেকে আপনি এখানে আসবেন। সো দুই সেগমেন্টের লাইন সেগমেন্ট জয়েন করে টোটাল পাথ। পাথটাকে চাইলে দুই ভাগে ভাগ করতে পারেন, C1 C2 এইভাবে ভাগ করে চিন্তা করতে পারেন। বাট 3D তে এই ড্রয়িংটা করা জরুরিও না, এই অঙ্কটা করার জন্য আপনি সিম্পলি দুইটা লাইন এমনি করে ড্র করে দেন। এইটার নাম দেন 0 0 0, এইটার নাম দেন 1 3 1, এইটার নাম দেন হচ্ছে 2 - 1 4। মানে অ্যাকচুয়াল কোঅর্ডিনেট সিস্টেমের রেফারেন্স ছাড়াও আপনি যে এরকম দুইটা পাথ ড্র করতেই পারেন। এখন আপনার কাজ হচ্ছে এই লাইন সেগমেন্ট গুলোর ইকুয়েশন বের করা। সো এরকম লাইন সেগমেন্টের ইকুয়েশন বের করা তো খুব সহজ। x - x, দুইটা পয়েন্টের যদি কোঅর্ডিনেট দেওয়া থাকে, তাহলে 2D র ক্ষেত্রে আমাদের ইকুয়েশন ছিল x - x1 বাই x1 - x2 ইকুয়ালস টু y - y1 বাই y1 - y2। এখন 3D হওয়াতে এটা জাস্ট z - z1 বাই z1 - z2 টা এক্সট্রা হবে। সো বোথ লাইন সেগমেন্টের জন্য এই ফর্মুলা ইউজ করে আপনি ইকুয়েশনও পেয়ে যাবেন লাইনের। সো C1 এর ইকুয়েশনের জন্য ইন্টিগ্রালটা একবার, একটা ইন্টিগ্রাল তো দুই ভাগে ভাগ হবে, রাইট? মানে ওয়ার্ক ডান, আলটিমেটলি একটা ইন্টিগ্রাল আসবে,
সেটা দুই সেগমেন্টে ভাগ হবে। ফর এক্সাম্পল, এই যে এখানে দুই সেগমেন্টের একটা চেহারা দেখতে পাচ্ছেন। সো দুই সেগমেন্টের ইকুয়েশন দুইটা আলাদা হবে। সো ওই ইকুয়েশনটা বসায় টসায় দিয়ে এক এক ভাবে সিম্পলিফাই হবে। আপনি কি বুঝতে পারছেন নাকি আপনার প্রবলেমটা করেও দেওয়া লাগবে? একটু জোরে বলবেন প্লিজ। বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এই গেল 15.2 এক্সারসাইজ 48। আপনারা, হ্যাঁ, বলতে পারেন আর কার কোথায় প্রবলেম আছে আমাকে বলতে পারেন। কারো কি কোথাও কোনো ইস্যুজ নাই? অলরাইট, তাহলে আমার মনে হয় যদি আর কারো কোনো প্রবলেমস না থাকে তাহলে আমরা কি ক্লাস ক্লোজ করব? আচ্ছা, একটা মেসেজ বোধ হয় এসেছে। 15.2 51 থেকে 56 করতে হবে কিন্তু 15.2। এটা কেমন প্রশ্ন আসলে, 51 থেকে 56 করতে হবে কিনা? মানে এরা তো সবাই প্রবলেম, মানে এদেরকে আলাদা করে আইডেন্টিফাই করতেছেন কেন আপনি যে এইগুলা পার্টিকুলারলি করতে হবে কিনা? অঙ্ক করার তো কোনো শেষ নাই, আর এগুলা তো কোনো মানে এমন তো না যে ট্রেন্ডের বাইরের কিছু। অনেক সময় দেখবেন চ্যাপ্টারের শেষের দিকে কিছু প্রবলেমস থাকে যেটা ঠিক এক্সাম ওরিয়েন্টেড না, যেমন এই যে ডিসকাস দ্য সিমিলারিটিস। এইরকম কিছু নিয়ে যদি জিজ্ঞেস করতেন তাহলে একটা কথা ছিল। আপনি যে জিনিস নিয়ে জিজ্ঞেস করছেন আমি এটা আসলে কি কি কারণে জিজ্ঞেস করছেন আমি শিওর না। না, এরকম বাদ দেওয়ার মতো কিছু এটা না আসলে। করতে হবে কিনা এটা আপনার উপর ডিপেন্ড করে। এগুলা প্র্যাকটিস না করেও যদি পরীক্ষা আসার মতো জিনিস পারেন তাহলে লাগবে না। করতে হবে কিনা সাথে কি এটা রিলেট করতেছেন কিনা যে পরীক্ষা এটা আসবে কিনা, তাহলে এটার উত্তর আমি দিব না। করতে হবে কিনা ডিপেন্ড করতেছে যা করছেন এখন পর্যন্ত তাতে কি আপনি কনফিডেন্ট কিনা এই টপিক গুলোতে। যদি কনফিডেন্ট না হন তাহলে এরকম এইটা কেন, এটার বাদেও আরো করতে হবে আপনার। আর যদি অলরেডি যা করছেন তাতে কনফিডেন্ট থাকেন তাহলে করতে হবে না। জাস্ট প্রিপার। স্যার, আমি মনে হয় আমার মেসেজটা ক্লিয়ার করতে পারি নাই। হ্যাঁ, মানে প্রিপারেশনের জন্য করতে হবে কিনা এটা বলার কোনো ডাটা আমার কাছে তো নাই, আমি তো আপনাকে চিনি না। আপনি প্রিপেয়ার্ড এনাফ কিনা আমি তো জানি না। আপনি রং পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন করতেছেন, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে না, টপিকের পার্সপেক্টিভ থেকে এবং আপনার আন্ডারস্ট্যান্ডিং এর পার্সপেক্টিভ থেকে কোয়েশ্চেন করেন। আপনি, আপনার কোয়েশ্চেন শুনে আমি বুঝতেছি 51 থেকে 56 আপনি এখনো পড়েন নাই। প্রশ্ন পড়ে কি মনে হয় যে স্টিল এরকম প্রবলেম পরীক্ষা আসলে আমি পারবো কিনা, বা যা করছি তাতে সারফেস ইন্টিগ্রাল আমি বুঝে গেছি কিনা। আমি এটা কোন টপিকের, এই যে, আচ্ছা, যেই টপিকের ইন্ডিপেন্ডেন্স অফ পাথ, কনজারভেটিভ ভেক্টর ফিল্ড, এই রিলেটেড জিনিসপত্র আমি বুঝে গেছি কিনা। যদি আমার মনে হয় যে আমি বুঝে গেছি তাহলে এটা করতে হবে না। আমার যদি এখনো কনফিডেন্স লো থাকে তাহলে আরো প্র্যাকটিস করতে হবে। আশা করি উত্তর পেয়েছেন। ওকে, নেক্সট। এটা কেমন প্রশ্ন স্যার? একজন প্রশ্ন করেছেন সারফেস ইন্টিগ্রালের ড্রয়িং গুলো কিভাবে করব। কি প্রশ্ন, আমি আর এটার উত্তর কিভাবে দেবো আমি জানি না। মানে কিভাবে করবেন, কলম দিয়ে করবেন? আমার কাছে প্রশ্ন ক্লিয়ার না। আপনার যদি থ্রি ডাইমেনশনাল সারফেসের ইকুয়েশন থেকে সারফেসটাকে আইডেন্টিফাই করে ড্র করতে পারাতে ল্যাকিং থাকে তাহলে আরো প্র্যাকটিস করতে হবে। কিন্তু কিভাবে সারফেসের ড্রয়িং করব, এটা এটা প্রশ্নটাই আমার কাছে আজগুবি প্রশ্ন মনে হচ্ছে। স্যার সাপোজ মনে করেন যে x ইকুয়াল 3 একটা প্লেন, এটাকে আমি
প্যারামেট্রিক্যালি কিভাবে এক্সপ্রেস করব ওয়াই জেড কে আর কি। আরেকবার তাহলে হোয়াইট বোর্ডে যাই। আপনার প্রশ্ন হচ্ছে সাপোজ আপনার প্লেনের ইকুয়েশন এক্স ইকুয়াল 3। এক্স ইকুয়াল 3। হ্যাঁ, এবার কি, এটা কি প্রবলেম? হ্যাঁ, প্রশ্নটা কি? স্যার প্যারামেট্রিক্যালি কিভাবে এক্সপ্রেস করবো আর কি। এটার কোনো প্যারামেট্রিক এক্সপ্রেশন নাই। যদি জোর করে করতে চান এক্স ইকুয়াল টু টি, যেখানে টি এর ভ্যালু 3। টি এর ইন্টারভাল দেয় না অনেক অঙ্কে এরকম, যে টি 0 থেকে 1। হ্যাঁ, So এই অঙ্কে এক্স ইকুয়াল টু টি লিখে আপনি জাস্ট লিখে দিবেন টি এর রেঞ্জ হচ্ছে টি ইকুয়াল টু 3, একটাই ভ্যালু টি এর, আর তো কিছু নাই। স্যার ওয়াই জেড এর ক্ষেত্রে মানে ওয়াই জেড এর কিছু থাকবে না? কেন থাকবে না? ওয়াই ইকুয়ালস টু এস, জেড ইকুয়ালস টু ডাব্লিউ, যেখানে মাইনাস ইনফাইনাইট থেকে এস ইনফাইনাইট পর্যন্ত, মাইনাস ইনফাইনাইট থেকে ডাব্লিউ ইনফাইনাইট পর্যন্ত, মানে প্যারামিটার ধরাই কেমন লাগতেছে। এটা তো এক্স ইকুয়ালস টু 3, এর মানেই হয়েছে এক্স ইকুয়ালস টু 3, ওয়াই ক্যান বি এনিথিং, জেড ক্যান বি এনিথিং, এর মানেই তো এটা। বুঝছি স্যার। নেক্সট কোয়েশ্চেন। কিছু কোয়েশ্চেন্স বা কনফিউশনস নাই? আচ্ছা, মানে প্রশ্ন আজগুবি বলাতে আপনারা মাইন্ড করেন না, হ্যাঁ? মানে আজগুবি প্রশ্ন হইলে সেটা যে করা যাবে না তা না। মানে প্রশ্নটা কি কারণে সেন্স মেক করে নাই সেটা আমি বলতেছি, কিন্তু সেন্স মেক না করলেও প্রশ্ন করতে হবে। প্রশ্ন থাকলে করবেন, ক্লিয়ার হওয়ার আগ পর্যন্ত। আমার কথা থেকে ডিমোটিভেটেড হবেন না প্লিজ। স্যার কয়টা কোয়েশ্চেন থাকবে? আচ্ছা, আমি 4টা প্রশ্ন দিছি। আপনাদের সময় যা থাকে 1 ঘন্টা। 4টা প্রশ্নের সবগুলাই 6 করে, একটা খালি 7, মানে কাইন্ড অফ ইকুয়াল ডিস্ট্রিবিউশন। তো আম, আমার কাছে মনে হয়েছে প্রশ্নগুলো প্রায় কাছাকাছি লেন্থের আর কাছাকাছি ডিফিকাল্টির, এই জন্য মার্কসও কাছাকাছি দিয়েছি আর কি। Okay, যদি আর কারো কোনো কোয়েশ্চেন্স না থাকে আমি তাহলে মিটিংটা এন্ড করতেছি। স্যার হ্যাঁ, কোন টপিকস থেকে আসার চান্সেস বেশি এটা কি বলা যাবে? এমনিতে প্রবলেম সলভিং রিলেটেড কোনো কোয়েশ্চেন না থাকলে আমি আগে রেকর্ডিংটা অফ করে, মানে ইনফর্মাল কথা পরে বলবো, কারণ এই রেকর্ডিংটা আপলোড হবে, তো এই কথাগুলো রেকর্ডিং এ থাকতে চাচ্ছি না। আচ্ছা। হ্যাঁ, তাহলে আমি রেকর্ডিং অফ করতেছি। আমি ধরে নিচ্ছি আর কারো কারো কোনো কোনো কোয়েশ্চেন্স নাই।